শেখ হাসিনা সরকারের পতনের পিছনে কি সত্যিই সেনাবাহিনী ছিল? এর পিছনে কি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ছিলেন? 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশে অবিস্মরণীয় ঘটনা, কিন্তু আদৌ কি সেটা জনগণের ছাত্রদের স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল? মেটিকুলাস ডিজাইন তো বটেই, মার্কিন ডিপ স্টেট ছিল এর পিছনে, কিন্তু দেশীয় ষড়যন্ত্র কেউ উড়িয়ে দেওয়া যায় না। তবে কি সেনাবাহিনী বা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ছিলেন? যদি থেকেই থাকেন, তবে কিভাবে সরকারের পতন ঘটালেন তিনি? তার মাস্টার প্ল্যান কিভাবে কাজ করলো? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন কৌশল এবং দীর্ঘদিনের পরিকল্পনা, তার সঙ্গে সেনাপ্রধানের বুদ্ধিদীপ্ত পদক্ষেপ, যা শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে অনেক বেশি সাহায্য করেছিল। ঠিক কি ঘটেছিল 5ই আগস্ট? জানা যায় ওদিনের বিকেলে গণভবনে স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ কর্মকর্তারা এক চরম অনিশ্চয়তায় ছিলেন। প্রধানমন্ত্রী কোথায় যাবেন, কার কাছে নিরাপদ, তা নিয়ে কোনো স্পষ্ট ধারণা ছিল না তাদের। অথচ একটি রাজকীয় সুরক্ষা বলয় তৈরি করা হয়েছিল। শেখ হাসিনা ততক্ষণে বুঝে গিয়েছিলেন তিনি বড় ধরনের বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন। উত্তরা থেকে যখন কারফিউ বা ব্যারিকেড হঠাৎ খুলে নেওয়া হয়, তখন তিনি বুঝতে পারেন যে সবটাই শেষ। ক্যান্টনমেন্ট থেকে ঘোষণা এলো যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এই একটি ঘোষণাই ছিল ক্ষমতার পালাবদলের চূড়ান্ত সংকেত। অনেকে বলছেন কোটা সংস্কার আন্দোলন দমনের সামরিক বাহিনীর ওপর অতি নির্ভরশীলতাই ছিল শেখ হাসিনার সবচেয়ে বড় রাজনৈতিক ভুল। গন্ডগোল শুরুর পর জেনারেল ওয়াকারুজ্জামান এবং শীর্ষ কর্মকর্তারা শেখ হাসিনাকে বারবার পরামর্শ দিচ্ছিলেন বিষয়টিকে রাজনৈতিকভাবে সমাধান না করে সামরিক শক্তি এবং আইন শৃঙ্খলার উপর ভরসা রাখতে। তারা অজুহাত দিচ্ছিলেন প্রাণহানি এবং রক্তপাতের, কিন্তু শেখ হাসিনার দলের শীর্ষ নেতারা বারবার দাবি করেছিলেন যে তারা পরিস্থিতির রাজনৈতিকভাবে সামাল দিতে পারবেন। তবে শেখ হাসিনাকে প্ররোচিত করা হয়েছিল তার বোন রেহানা এবং তার উপদেষ্টা সালমান এফ রহমানের মাধ্যমে। অভিযোগ, সেনাপ্রধান, ডিজিএফআই এবং এনএসআই প্রধানরা মিলে তাকে একটি মিলিটারি ডিপেন্ডেন্ট বা সামরিক বাহিনীর উপর নির্ভরশীল বলয়ে বন্দী করে ফেলেন, আর সেই ফাঁদে পা দিয়েছিলেন তিনি। শেখ হাসিনাকে যখন তার বাসভবনের বেসে রাখা হয়, তখন হাসিনা ভেবেছিলেন টুঙ্গিপাড়ায় নেওয়া হচ্ছে। সেখানে পৌঁছানোর পর তিনি বুঝতে পারেন যে তার আর ক্ষমতা নেই, অর্থাৎ সবটাই পরিকল্পনা মাফিক। এখন জানা যাচ্ছে 2024-এর 7ই জানুয়ারি থেকেই, নির্বাচনের আগে থেকেই শেখ হাসিনা চারদিকে একটি শক্তিশালী গোয়েন্দা বলয় তৈরি করেছে। সেখানে কারা কারা ছিলেন? চট্টগ্রামের মোহাম্মদ কায়কাউস ছিলেন মুখ্য সচিব। এনএসআই প্রধান হিসেবে নিয়োগ পেলেন হাটহাজারের মেজর জেনারেল মোর্শেদ, যিনি বিএনপি নেতা মোর্শেদ খানের ভাগ্নে জামাতা। কক্সবাজারে মেজর জেনারেল হামিদুল হক ডিজিএফআই প্রধান। হামিদের পরামর্শে নাইমুল ইসলাম খানকে প্রেস সেক্রেটারি করা হয়। এমনকি সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদ ওই চক্রের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। পাশাপাশি পাকিস্তান ঘনিষ্ঠ সালমান এফ রহমান হয়ে ওঠেন প্রধান কুশীলব। এই চক্রের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন তৎকালীন জাতিসংঘ প্রতিনিধি গোয়েন লুইস। অভিযোগ, তারা শেখ হাসিনাকে এমন কিছু প্রস্তাব দিয়েছিলেন যেটা সার্বভৌমত্বের জন্য বিতর্কিত। এমনকি শেখ হাসিনার প্রাণ ভয়ের সংশয় ছিল, কিন্তু ভারতের একজন শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা হস্তক্ষেপে শেখ হাসিনার প্রাণ রক্ষা পায়। 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়তে নাকি চাননি, কিন্তু গোপনে ভারতের কাছে অনুমতি নেওয়া হয়েছিল ভারতের আকাশপথ ব্যবহার করার। এরপর পরিস্থিতি উত্তপ্ত হলে সেনাপ্রধান বুঝিয়ে তাকে দিল্লি পাঠান। অর্থাৎ সেনাপ্রধান একদিকে ছাত্রদের হয়ে কাজ করেন, পাশাপাশি হাসিনাকে মসনদ ছাড়ার পরামর্শ দেন। এবং বোঝাই যাচ্ছে যে 5ই আগস্টের মাস্টারমাইন্ড ঠিক কে ছিলেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।